আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের চতুর্থ অধ্যায় বা 4 নম্বর অধ্যায়। এর ইংরেজি নাম হলো দি এক্সিকিউটিভ, বাংলায় বলা হয় নির্বাহী বিভাগ। এখানে 48 থেকে 58 পর্যন্ত টোটাল 11টির মতো অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোতে প্রথমে 48 থেকে 54 পর্যন্ত প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। আর 55 থেকে 58 পর্যন্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে। আর 58 এর বি থেকে ই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা হয়েছে, যেটা বর্তমানে বিলুপ্ত কিন্তু একসময় বাংলাদেশ সংবিধানে ছিল। তো সেটাও আজকে আমরা বিস্তারিত পড়ে শোনাবো। তো আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, রাষ্ট্রপতির পদের মেয়াদ, দায়মুক্তি, অভিশংসন, রাষ্ট্রপতি অসমর্থ হলে কি করতে হয়, অনুপস্থিতি থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব কে গ্রহণ করে, এবং মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী, এবং যেটা নিয়ে আলোচনা খুব চলছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার চেষ্টা। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে বাংলাদেশ সংবিধানে কেমন ছিল, সেই টোটাল 48 থেকে 58 এর অর্থাৎ এই 11টির মতো ধারা ঠিক না, অনুচ্ছেদ বা আর্টিকেল আমরা আজকে পড়ে শোনাবো। শুধু বাংলাগুলো আমরা পড়ে শোনাবো, এটার কারণ বাংলাদেশের সংবিধান বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই লেখা রয়েছে, কিন্তু যদি কখনো কোনো প্রবলেম ফিল হয় তাহলে বাংলা ভাষাকেই প্রাধান্য দেওয়া হয়। এই জন্য আমরা এখন বাংলা ভাষাতেই রাষ্ট্রপতি নির্বাহী বিভাগ থেকে পড়ে শুনছি। নির্বাহী বিভাগের 48 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। এক উপ অনুচ্ছেদে বলা হচ্ছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি এমপিদের দ্বারা নির্বাচিত হন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না। দুই উপ অনুচ্ছেদে বলা হচ্ছে, রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। 3 নম্বর উপ অনুচ্ছেদে বলা হচ্ছে, এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী এবং ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি নিজেই পরামর্শ করে করতে পারবেন, কিন্তু অন্যান্য রাষ্ট্রের কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি করবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা, এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না। তো প্রশ্ন হতে পারে যে অন্যান্য কাজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নেয় কিনা, এই বিষয়ে কোনো আদালত কোনো জানতেও পারবে না এবং তদন্তও করতে পারবে না। আর উপ অনুচ্ছেদ 4-এ বলা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা কি। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না যদি তিনি, কতে বলছে 35 বছরের কম বয়স্ক হন, অর্থাৎ 35 বছরের নিচে হলে কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে না। অথবা খতে বলছে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন, অর্থাৎ সংসদ সদস্য হতে গেলে কিছু যোগ্যতা লাগে, সেটা আমরা শেষের দিকে আমরা জানব। সেই যোগ্যতাগুলো রাষ্ট্রপতির, একজন মানুষের থাকতে হবে রাষ্ট্রপতি হতে গেলে, যেমন ব্যাংক খেলাপি না হওয়া, এরকম অনেকগুলো ব্যাপার আছে। আর গতে বলছে কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন। অর্থাৎ যে বর্তমানে কেউ রাষ্ট্রপতি হতে চায়, কিন্তু আগে তিনি একবার বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি অভিশংসন অর্থাৎ ওনাকে স্যাক করা হয়েছে, এরকম হলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না। 5-এ বলা হচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন। তাহলে বোঝা যাবে রাষ্ট্রের বিষয় এবং পররাষ্ট্র নীতি বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাবেন, এবং রাষ্ট্রপতি যদি ও চায় তাহলে সেই বিষয়টা মন্ত্রিসভায় আলোচনা হবে। এবার আর্টিকেল 49-এ বলা হচ্ছে, প্রেরোগেটিভ অফ মার্সি, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার।
এখানে বলা হচ্ছে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। অর্থাৎ কোনো আদালত যদি কারো দণ্ড দেয় বা যেই হোক এক বাংলাদেশের ভিতরে, রাষ্ট্রপতি সেটা সর্বোচ্চ মাফ করে দিতে পারবেন। আর্টিকেল 50-এ বলা হচ্ছে টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি পদের মেয়াদ। এই আর্টিকেল অনুচ্ছেদ 50-এর 1 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বৎসরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন। তাহলে আমরা জানলাম সংসদ সদস্যদের পদের মেয়াদও 5 বছর, প্রধানমন্ত্রীরও 5 বছর, রাষ্ট্রপতির পদের মেয়াদও যেদিন থেকে তিনি শপথ গ্রহণ করবেন সেই দিন থেকে 5 বছর। তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। অর্থাৎ 5 বছর তার মেয়াদ শেষ, কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। 2 উপ অনুচ্ছেদে বলা হয়েছে একাধিক ক্রমে হোক বা না হোক 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না। অর্থাৎ যেমন আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তিনি পরপর 2বার 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, 2 বছর 2 টার্ম ছিলেন, এবং তিনি বলছেন 10 বছর প্লাস হয়ে গেছিল কারণ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি। তো এরকম 2বার পরপর থাকলে তিনি আর থার্ড টাইম বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। অথবা কোনো প্রেসিডেন্ট যদি একবার 5 বছর থাকে, মাঝখানে কিছুদিন 8-10 বছর বা কিছুদিন গ্যাপ দিয়ে আবার যদি 5 বছর হয়, অর্থাৎ 2বার হলে বা 10 বছর হলে আর তিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকবেন না। উপ অনুচ্ছেদ 3-এ বলছে যে রাষ্ট্রপতি কিভাবে পদত্যাগ করবে। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। অর্থাৎ রাষ্ট্রপতি যদি তার পদ থেকে অবসর গ্রহণ করতে চান তাহলে তিনি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে তার পদ তিনি ত্যাগ করতে পারবেন। তাহলে আমরা শিখলাম রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করে। 4-এ বলা হচ্ছে রাষ্ট্রপতি তাহার কার্যভার কালে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না। অর্থাৎ কেউ যদি রাষ্ট্রপতি হয় তখন তিনি এমপি ইলেকশন করতে পারবেন না, এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতি রূপে তাহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাহার আসন শূন্য হইবে। অর্থাৎ কোনো মানুষ বর্তমানে এমপি আছে, ওই এমপিকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হলো, তাহলে আজকেই যেদিন উনি রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করবেন সেদিন থেকে তার এমপির আসনটা শূন্য বলে ঘোষণা হবে, এবং এটা আগামী 90 দিনের মধ্যে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এটা এবার আসি 51 অনুচ্ছেদ 51 আর্টিকেলে বলছে প্রেসিডেন্টস ইমিউনিটি, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার কিছু দায় মুক্তির ক্ষমতা আছে, সেটা বলছে দায় মুক্তি জিনিসটা কি। 1 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই সংবিধানের 52 অনুচ্ছেদের হানি না ঘটাইয়া বিধান করা হইতেছে যে রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না। সোজা বাংলা কথা, যখন একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকবেন তার বিষয়ে তাকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। তবে সরকারের বিরুদ্ধে মানুষ কিছু মানে জবাবদিহিতা আদালতে করতে পারে সরকারকে, কিন্তু রাষ্ট্রপতিকে নয়। 2 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না। অর্থাৎ রাষ্ট্রপতি থাকার সময় কেউ তার নামে মামলা করতে পারবে না, এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না, এবং কোনো আদালত কখনো তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারবে না বা তাকে জেলে পাঠাতে পারবে না রাষ্ট্রপতি থাকাকালীন। 52-তে বলা হচ্ছে ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির অভিশংসন। অর্থাৎ যদি রাষ্ট্রপতি তো যদি পদত্যাগ করলো তো করলো, যদি পদত্যাগ না করে তাহলে তাকে কিভাবে অভিশংসন করা যাবে। 52 অনুচ্ছেদের 1 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসৎ আচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া
একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। অর্থাৎ ৩০০ জন আসনে সংসদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বলতে ১৫১ জন কমপক্ষে তারা লিখিত আকারে স্পিকারের নিকট একটা প্রস্তাব দিবেন যে রাষ্ট্রপতি গুরুতর অসৎ আচরণ করেছেন বা সংবিধান লঙ্ঘন করেছেন। স্পিকারের ব্র্যাকেটে বলছে স্পিকারের নিকট দান করিতে হইবে। আচ্ছা, তারপর বলছে স্পিকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে ১৪ দিনের পূর্বে বা ৩০ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না। অর্থাৎ স্পিকারকে যে আজকে আবেদন দিল, এই জায়গা থেকে ১৪ দিন আগে কোনো আলোচনা চলবে না এবং আজকে থেকে ১ মাস পরে এই বিষয়ে কোনো আলোচনা হবে না। এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করিবেন। যেহেতু এমপিরা প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করিয়েছে, সেই হেতু সংসদ চলা না থাকলে সংসদের অধিবেশন আহ্বান করবেন স্পিকার। আর এই ৫২ উপ অনুচ্ছেদ ২ বলছে এই অনুচ্ছেদের অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন। তো সংসদরা সদস্য যারা আছে তারা রাষ্ট্রপতির আচরণ দেখতে পারবেন এই আদালত চলাকালীন যদি অভিযোগ ওঠে। তিনি বলা হচ্ছে অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে। তো এটা সব মানুষের ক্ষেত্রেই মৌলিক অধিকারের মধ্যেই পড়ে যে কারো নামে কোনো অভিযোগ হলে তিনি সেই সময় উপস্থিত থাকতে পারবেন অথবা তিনি কোনো প্রতিনিধি বা যাকে আমরা উকিল বলি, লয়ার বা আইনজীবী নিয়োগ করতে পারবেন, সেটা বলা হচ্ছে। উপ অনুচ্ছেদ ৪ বলা হচ্ছে অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অন্য ২/৩ অর্থাৎ ৩০০ এমপির কমপক্ষে ২০০ এমপি এই ২/৩ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। অর্থাৎ সংসদের মধ্যে ৩০০ এমপির মধ্যে যদি ২০০ জন এমপি বলে যে হ্যাঁ আমরা রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছি সংবিধান লঙ্ঘনের বা গুরুতর অসৎ আচরণের সেটা যথার্থ, তাহলে ওই দিনেই রাষ্ট্রপতির পদ শূন্য হবে। উপ অনুচ্ছেদ ৫ বলা হচ্ছে এই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হইবে যে এই অনুচ্ছেদের ১ দফায় স্পিকারের উল্লেখ ডেপুটি স্পিকারের উল্লেখ বলিয়া গণ্য হইবে। অর্থাৎ স্পিকার যেহেতু প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার থাকবে। আর এবং ৪ নম্বর দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হইবার উল্লেখ স্পিকারের পদ শূন্য হইবার উল্লেখ বলিয়া গণ্য হইবে। আর রাষ্ট্রপতির যেহেতু পদ শূন্য হলে তাহলে স্পিকারের পদ শূন্য হবে। এবং ৪ বলছে ৪ দফায় বর্ণিত কোনো প্রস্তাব গৃহীত হইলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হইবে না। আবার যদি কোনো প্রস্তাব গৃহীত হয় তাহলে স্পিকার আর রাষ্ট্রপতির পদ গ্রহণ করবেন না, উনি স্পিকার পদেই থাকবেন। এবার আসি আর্টিকেল 53 রিমুভাল অফ প্রেসিডেন্ট অন গ্রাউন্ড অফ ইনক্যাপাসিটি। অর্থাৎ ৫৩ অনুচ্ছেদে বলা হচ্ছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। অর্থাৎ রাষ্ট্রপতি যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলেও তাকে অপসারণ করা যাবে, সেইটা নিয়ে বলছে। একে বলছে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তাহার পদ হইতে অপসারিত করা যাইতে পারিবে যদি তিনি শারীরিকভাবে অসুস্থ হন বা মানসিকভাবে অসুস্থ হন। তাহলে ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। সংখ্যাগরিষ্ঠ অংশ বলতে কমপক্ষে ১৫১ জন সংসদ সদস্য স্বাক্ষর করে রাষ্ট্রপতি শারীরিক কী রোগে আক্রান্ত বা মানসিক কী রোগে আক্রান্ত সেটা লেখে স্পিকারের নিকট প্রদান করবে। ধরেন যে রাষ্ট্রপতি ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলছে যে আর তিনি বেশি দিন বাঁচবেন না, ১ মাস ২ মাস, এ কারণে এটা লিখিত আকারে প্রকাশ করবে। অথবা মানসিক রোগে আক্রান্ত, অর্থাৎ ধরেন যে নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি মস্তিষ্কের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আমরা অনেকেই জানি না তিনি তার দুরারোগ্য ব্যাধিটার নাম কি। এটার নাম ছিল ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ বা পিক্স ডিজিজ। তো ধরেন যে ওনারা বললো যে রাষ্ট্রপতি মস্তিষ্কের এই রোগে আক্রান্ত আর তিনি সব কিছু ভুলে যাচ্ছেন, খেয়াল রাখতে পারতেছেন না, তাই এই রকমভাবে স্পিকারের কাছে লিখিত আকারে অভিযোগ দিতে হবে। ২ বলা হচ্ছে এই সময় যদি সংসদে অধিবেশন না চলে তাহলে কি হবে।
সংসদ অধিবেশনরত না থাকিলে নোটিশ প্রাপ্তি মাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করিবেন। আগের মতোই স্পিকার সংসদের আহ্বান করবেন যদি সংসদ না চলে ওই সময়। এবং একটি চিকিৎসা পর্ষদ অর্থাৎ মেডিকেল বোর্ড অতঃপর এই অনুচ্ছেদে পর্ষদ বলিয়া অভিহিত গঠনের প্রস্তাব আহ্বান করিবেন এবং প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হইবার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণের ব্যবস্থা করিবেন এবং এই প্রতিলিপি একটা স্পিকার বা রাষ্ট্রপতিকে পাঠায় দিবে এবং তাহার সহিত এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করিবেন যে, আবার রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন স্পিকার যে অনুরূপ অনুরোধ জ্ঞাপনের তারিখ হইতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন পর্ষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হন। অর্থাৎ যে মেডিকেল বোর্ড গঠন করা হলো, স্পিকারের চিঠি পাওয়ার পর 10 দিনের মধ্যে প্রেসিডেন্ট যেন সেই মেডিকেল বোর্ডের শরণাপন্ন হন। মেডিকেল বোর্ডে ডিসাইড করবে যে তিনি শারীরিক কী রোগে আক্রান্ত যার কারণে তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, বা মানসিক কী রোগে আক্রান্ত যার কারণে তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, এই ব্যাপারটা। তারপরে উপ অনুচ্ছেদ 3-এ বলা হচ্ছে যে অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হইতে 14 দিনের পূর্বে, এই যে নোটিশটা স্পিকার পাঠাবে, বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাইবে না। 14 দিন আগেও এটা সংসদে ভোট করা যাবে না, আর 1 মাস পরেও করা যাবে না। এবং অনুরোধ মেয়াদের মধ্যে এই 1 মাসের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হলে স্পিকার সংসদ আহ্বান করিবেন। যদি সংসদ না চলে স্পিকার সংসদ আহ্বান করে এই বিষয়টি আলোচনা করবেন, কিন্তু 1 মাস পরে এটা আলোচনা করা যাবে না এবং এই দরখাস্তের 14 দিন আগেও এটা করা যাবে না। 4-এ বলা হচ্ছে প্রস্তাবটি বিবেচিত হইবার কালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে, যেটা অভিশংসনের ক্ষেত্রেও ছিল যে রাষ্ট্রপতি ওখানে উপস্থিত থাকতে পারবে বা তেনার আইনজীবী তিনি নিয়োগ করতে পারবেন। 5 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হইবার জন্য উপস্থিত না হইয়া থাকলে প্রস্তাবটি ভোটে দেওয়া যাইতে পারিবে। অর্থাৎ যদি রাষ্ট্রপতি মেডিকেল বোর্ডের কাছে না যায় তাহলে এটাকে ভোটে দেওয়া যাবে এবং সংসদের মোট সংখ্যার সদস্য সংখ্যার অন্য 2/3 অর্থাৎ 300 আসনের মধ্যে কমপক্ষে 200 এমপিকে ভোটে তাহা গৃহীত হইলে প্রস্তাবটি গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। ওই দিন সংসদ বসলো, 300 এমপির মধ্যে যদি 200 এমপি বলে যে হ্যাঁ রাষ্ট্রপতি সত্যি এই অসুখে আক্রান্ত মানসিক বা শারীরিক, তাহলে ওই দিন ওনার পদটা বিলুপ্ত হয়ে যাবে। উপ অনুচ্ছেদ 6-এ বলা হচ্ছে অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হইবার পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হইয়া থাকলে সংসদের নিকট পর্ষদের মতামত পেশ করিবার সুযোগ না দেওয়া পর্যন্ত প্রস্তাবটি ভোটে দেওয়া যাইবে না। অর্থাৎ প্রেসিডেন্ট যদি মেডিকেল বোর্ডের কাছে যায় এবং মেডিকেল বোর্ডের কাছে তিনি তার ব্যক্তিগত মতামত প্রকাশ না করা পর্যন্ত এটা ভোটে দেওয়া যাবে না। আর অনুচ্ছেদ 54 আর্টিকেল 54-এ বলা হচ্ছে স্পিকার টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ডিউরিং অ্যাবসেন্স এটসেট্রা। অর্থাৎ 54-তে বলছে যে অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতির পদে স্পিকার, অর্থাৎ রাষ্ট্রপতি যদি দেশের বাইরে থাকে বা তিনি যদি অসুস্থ অবস্থায় অনুপস্থিত থাকেন রাষ্ট্রপতির পদে, তাহলে সেই ক্ষেত্রে স্পিকার তার এই দায়িত্ব পালন করবে। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, কোনো কারণে যদি অনুপস্থিত থাকেন, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে, যে তিনি পারবেন না, ছুটি নেবেন, ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হতেও কমপক্ষে 90 দিন সময় লাগে, না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন। অর্থাৎ যদি প্রেসিডেন্ট রিজাইন করেন অসুস্থতার কারণে বা তিনি অফিস করতে পারতেছেন না, তাহলে নতুন প্রেসিডেন্ট আসা পর্যন্ত, নির্বাচিত হওয়া পর্যন্ত বর্তমান যে স্পিকার আছেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই হলো রাষ্ট্রপতি সম্পর্কে, নির্বাহী বিভাগের রাষ্ট্রপতি সম্পর্কে 48 থেকে 54 পর্যন্ত এই অনুচ্ছেদ কয়টি রাষ্ট্রপতি নিয়ে বিস্তারিত বর্ণনা আছে আগের বর্তমান সংবিধানে। এখন এই সংবিধান পরে যদি চেঞ্জ হয় তখন সেটা হয়তো নতুন কোনো আলোচনা আসতে পারে। এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 এই নির্বাহী বিভাগের, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। এটা 55 অনুচ্ছেদ 55-এ বলা হচ্ছে দ্য ক্যাবিনেট, অর্থাৎ 55 অনুচ্ছেদে বলা হচ্ছে মন্ত্রিসভা। একে বলা হচ্ছে
বাংলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে, তার মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকতে হবে। এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যাদেরকে মন্ত্রী নিয়োগ দিবেন সেভাবে একটা মন্ত্রিসভা থাকবে। উপ অনুচ্ছেদ 2-এ বলা হচ্ছে, প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। প্রধানমন্ত্রী বা তার কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের যে নির্বাহী ক্ষমতা সেটা প্রধানমন্ত্রীর উপরে প্রযুক্ত বা যুক্ত হবে। তিনি বলছে মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। প্রধানমন্ত্রী যাদেরকে মন্ত্রী বানালেন এই মন্ত্রীরা যে টোটাল 300 এমপি আছে সেই 300 এমপির কাছে সবসময় তাদের কাজের জন্য দায়ী থাকবেন। উপ অনুচ্ছেদ 4-এ বলা হচ্ছে, সরকারের বিভিন্ন নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। আর সব কাজ করবে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, কিন্তু যা কিছু করবে বলা হবে যে রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া এটা প্রকাশ করা হবে। এই জন্য সবসময় বলা হয় যে প্রেসিডেন্টের আদেশ ক্রমে বা জনস্বার্থে এরকম বলা হয়। 5-এ বলা হচ্ছে, উপ অনুচ্ছেদ 5-এ, রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিসমূহ কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোনো আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না। ওই আগের মতোই যে কোনো প্রশ্ন করা যাবে না। 6 উপ অনুচ্ছেদে বলছে, রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবে। হ্যাঁ, এটা একটা রাষ্ট্রপতির ক্ষমতা যে সরকারি কাজ কিভাবে চলবে, এটা বন্টন কিভাবে হবে সেই নিয়মগুলো প্রেসিডেন্ট তৈরি করতে পারেন। আচ্ছা, এবার 56 অনুচ্ছেদে বলা হচ্ছে মিনিস্টার্স অর্থাৎ মন্ত্রীগণ, মন্ত্রী যে থাকে বাংলাদেশ সরকারে সেই মন্ত্রীদের নিয়ে বলা হচ্ছে। একে বলা হচ্ছে উপ অনুচ্ছেদ 1-এ যে একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন। প্রধানমন্ত্রী যেমন খুশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ করবেন। 2-এ উপ অনুচ্ছেদ 2-এ বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। আবার এই মন্ত্রীদেরকে নিয়োগ দান করবে প্রধানমন্ত্রী এবং অন্যান্য সকল ধরনের মন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে শর্ত থাকে যে তাহাদের সংখ্যার অন্য 9 সংসদ সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন। অর্থাৎ 300 জন এমপি, এর মধ্যে 10 ভাগ হলে 30 জন, এদের মধ্যে 10 ভাগের 9 ভাগ এই নির্বাচিত সংসদ সদস্য থেকে হইবে এবং অনধিক 1/10 অর্থাৎ এই 300 যদি 10 ভাগ করি 30, সেই 30 মানে 10 ভাগের 1 ভাগ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিদের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন। অর্থাৎ যারা এমপি নয় কিন্তু প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে এই 310 ভাগের 1 ভাগ সংখ্যক মানুষকে তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারবেন, বাট তিনি পার্লামেন্টের সদস্য নন। এবার উপ অনুচ্ছেদ 3-এ বলছে, যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। তা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী করবেন? তার কাছে ওই সংসদ সদস্য যারা হবে তাদের মধ্যে যাকে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের মধ্যে আস্থাবাদন অর্থাৎ ম্যাক্সিমাম এমপি যার উপর আস্থা আছে তাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করে দেন। উপ অনুচ্ছেদ 4-এ বলা হচ্ছে, সংসদ ভাঙ্গিয়া যাওয়া এবং সংসদ সদস্যদের অব্যবহিত পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে এই অনুচ্ছেদের 2 বা 3 দফার অধীন নিয়োগ দানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভাঙ্গিয়া যাইবার অব্যবহিত পূর্বে যাহারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্য সাধনকল্পে তাহারা সদস্যরূপে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন। এবার আর্টিকেল 57 বা 57 বলছে টেনিওর অফ অফিস অফ প্রাইম মিনিস্টার, অর্থাৎ 57 আর্টিকেলে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর। একে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি কতে তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী যদি কখনো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন রেজিগনেশনের জন্য তাহলে তার পদ শূন্য। আর খ হলো তিনি সংসদ সদস্য না হন, অর্থাৎ তিনি
যদি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন সেই আসনের সংসদ সদস্য পদ থেকে যদি রিজাইন করেন তাহলে তার প্রধানমন্ত্রী তো থাকবে না। এখানে দুইটা জিনিস শেখার আছে। এক হলো কোনো এমপিকে যদি রাষ্ট্রপতি বানানো হয় তাহলে ওই দিন থেকে তিনি আর ওই আসনের এমপি থাকতে পারবেন না, এটার একটা বাই ইলেকশন বা উপনির্বাচন হবে। আর অন্যদিকে প্রধানমন্ত্রী যে আসন থেকে নির্বাচিত হয়েছেন তাকে যদি ওই সংসদ সদস্যকে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় তাহলে তাকে অবশ্যই ওই আসনের এমপি হিসাবে থাকতে হবে, না হলে তার প্রধানমন্ত্রী পদ থাকবেন না। এটা হলো ব্যাপার। তো উপ অনুচ্ছেদ 2-এ বলা হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন। অর্থাৎ 300 জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী সহ যদি 151 জন সংসদ সদস্য তাকে সমর্থন না করেন তিনি পদত্যাগ করবেন, কিংবা সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন। অথবা তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে এই সংসদ সদস্যরা আমার উপর আস্থাভাজন নয়, আপনি সংসদ ভেঙ্গে দেন। এবং তিনি অনুরূপ পরামর্শ দান করিলে, যদি প্রধানমন্ত্রী এরকম পরামর্শ দেন, তাহলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে সংসদ ভাঙ্গিয়া দিবেন। যদি রাষ্ট্রপতি দেখেন যে আর কেউ তিনি আসলে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশের আস্থাভাজন নন, কেউ তাকে বিশ্বাস করে না, তাহলে তিনি সংসদ ভাঙ্গিয়া দিবেন। উপ অনুচ্ছেদ 3-এ বলা হচ্ছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, অর্থাৎ আবার তো আরেকজন প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে হবে এমপিদের কাছ থেকে, না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী রিজাইন করলো বা তিনি প্রেসিডেন্টকে বললেন যে আপনি সংসদ ভেঙে দেন, সংসদ ভেঙে দেওয়া হলো, কিন্তু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী যিনি আস্থাভাজন নন অথবা রিজাইন করলেন প্রেসিডেন্টের কাছে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন। আর্টিকেল 58-এ বলা হচ্ছে টেনিউর অফ অফিস অফ আদার মিনিস্টার, অর্থাৎ অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ। তাহলে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির পদের মেয়াদ 5 বছর, অন্যান্য মন্ত্রীর পদ কত বছর? একে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে। প্রধানমন্ত্রী ছাড়াও অন্য যেগুলো মন্ত্রী নিয়োগ হয় তাদের পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন। তাহলে মন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবে? আগে তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র দিবেন, কিন্তু রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য, অর্থাৎ বরাবর রাষ্ট্রপতি, মাধ্যম হলো প্রধানমন্ত্রী। যদি তিনি পদত্যাগ করেন তাহলে তার মন্ত্রিত্ব শেষ। খতে বলা হচ্ছে যদি তিনি সংসদ সদস্য না থাকেন, অর্থাৎ তিনি যে আসনের এমপি তিনি সেই আসন থেকে এমপি পদ ত্যাগ যদি করেন তাহলে। তবে 56 অনুচ্ছেদের 2 দফার শর্তাংশের অধীনে মনোনীত মন্ত্রীর ক্ষেত্রে ইহা প্রযোজ্য হইবে না। 2 দফা বলতে ওই যে টেকনোক্র্যাট মন্ত্রী যারা এমপি নন, তারা তো এমপি নয়, তাদের তো আসলে রেজিগনেশনের আর কিছু নাই, সেটা বলছে। গতে বলছে এই অনুচ্ছেদ 2 দফা অনুসারে রাষ্ট্রপতি অনুরূপ নির্দেশ দান করবেন এবং 2 দফা অনুযায়ী তিনি এরকম নির্দেশ দান করবেন, অথবা ঘতে বলছে এই অনুচ্ছেদের 4 দফায় যেরূপ বিধান করা হইয়াছে তাহা কার্যকর হয়। আর উপ অনুচ্ছেদ 2-এ বলা হচ্ছে এই মন্ত্রীর পদের মেয়াদে প্রধানমন্ত্রী যে কোনো সময়ে কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে যদি বলে যে আপনি পদত্যাগ করেন, তিনি এটা করতে পারবেন। এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হইলে, অর্থাৎ তিনি যদি বলেন যে না আমি মন্ত্রী পদ থেকে অবসর গ্রহণ করব না, অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করিতে পারিবেন। তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে যে অমুক মন্ত্রীর আপনি অবসান, তার পদটা রিজাইন করায় দেন। 2 ভাবে করা যাবে। আর 3-এ বলা হচ্ছে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় যে কোনো সময়ে কোনো মন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে, তো সংসদ ভাঙ্গিয়া গেছে, কোনো কারণে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের 1 দফার ক খ গ ঘ উপদফার কোনো কিছুই অযোগ্য করিবে না। আর 4-এ বলা হচ্ছে উপ অনুচ্ছেদ 4-এ প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকলে প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যত মন্ত্রী আছেন ধরা হবে যে সকল মন্ত্রী পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি রিজাইন করে থাকেন প্রেসিডেন্টের কাছে 5 আগস্টে,
তাহলে এটার অর্থ হলো সকল মন্ত্রী পদত্যাগ করেছেন, তার এক পদত্যাগে সবারই পদত্যাগ হয়ে যাবে। তবে এই পরিচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্বপদে বহাল থাকিবেন। তবে হ্যাঁ, নতুন কোনো মন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা আগের দায়িত্ব পালন করতে পারবেন। 5-এ বলা হচ্ছে এই অনুচ্ছেদ মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত, অর্থাৎ শুধু মন্ত্রী না, বাংলাদেশে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আর আছে উপমন্ত্রী। এবার আসি 58তে তো এটা গেল। এবার 58 ক একটা অনুচ্ছেদ আছে, এটাকে বলা হয় পরিচ্ছেদের প্রয়োগ, যে পরিচ্ছেদগুলো আছে সেগুলোর প্রয়োগ। এখানে বলা হচ্ছে এই অনুচ্ছেদের কোনো কিছু 55-এর 4, 5 ও 6 অনুচ্ছেদের বিধানাবলী ব্যতীত মানে ছাড়া যে মেয়াদে সংসদ ভাঙ্গিয়ে দেওয়া হয় বা ভঙ্গ অবস্থায় থাকে সেই মেয়াদে প্রযুক্ত হইবে না। তবে শর্ত থাকে যে 2 ক পরিচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সেক্ষেত্রে 72 অনুচ্ছেদের 4 অনুচ্ছেদের অধীন কোনো ভঙ্গ হইয়া যাওয়া সংসদকে পুনরায় আহ্বান করা হয়, সেক্ষেত্রে এই পরিচ্ছেদ প্রযোজ্য হইবে। এটা তো আবার এই 58-তে এখানে একটা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ করা হয়েছে, নো পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা আগে ছিল বর্তমানে বাতিল আর কি। তো সেটা কেমন ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা 58 অনুচ্ছেদেই থাকবে। 58-র ক আমরা পড়লাম। এবার 58-এর খতে বলা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। একে বলা হচ্ছে সংসদ ভাঙ্গিয়া দেওয়ার পর বা মেয়াদ অবসানের কারণে ভঙ্গ হইবার পর যে তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কার্যভার গ্রহণ করেন, সেই তারিখ হইতে সংসদ গঠিত হওয়ার পর নূতন প্রধানমন্ত্রী তাহার পদের কার্যভার গ্রহণ করার তারিখ পর্যন্ত মেয়াদে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকিবে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হওয়া পর্যন্ত। 2 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যৌথভাবে রাষ্ট্রপতির নিকট দায়ী থাকিবেন। তাহলে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দায়ী থাকবেন রাষ্ট্রপতির কাছে, আর মন্ত্রী পরিষদ কিন্তু দায়ী থাকে সংসদ সদস্যদের কাছে। তারপরে বলা হচ্ছে 3-এ বলছে যে এক দফায় উল্লেখিত মেয়াদে প্রধান উপদেষ্টা কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা 58 1 অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে প্রযুক্ত হইবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শ অনুযায়ী তৎকর্তৃক উহা প্রযুক্ত হইবে। 4-এ বলা হচ্ছে 55 অনুচ্ছেদের 4, 5 ও 6 অনুচ্ছেদের বিধানাবলী প্রয়োজনীয় অভিযোজন সহকারে এক দফায় উল্লেখিত মেয়াদে একইরূপ বিষয়াবলীর ক্ষেত্রে প্রযুক্ত হইবে। 58-এর গতে বলা হচ্ছে বা 58-এর 58-এর সিতে কম্পোজিশন অফ দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডভাইজার্স এটসেট্রা। অর্থাৎ 58-এর গ বলা হচ্ছে নির্দলীয় সরকারের তত্ত্বাবধায়ক সরকারের গঠন, উপদেষ্টাদের নিয়োগ ইত্যাদি। আমি আবার বলছি এই অংশটা কিন্তু বর্তমান সংবিধানে নাই, এটা আমার কাছে এই সংবিধানটা যেহেতু আগের তাই আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি। একে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রধান উপদেষ্টা এবং অপর অনধিক 10 জন অর্থাৎ সর্বোচ্চ 11 জন উপদেষ্টার সমন্বয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হইবে, যাহারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন। রাষ্ট্রপতি এই 11 জন একজন প্রধান উপদেষ্টা সহ 10 জন উপদেষ্টাকে নিয়োগ করবেন। 2-এ বলা হচ্ছে সংসদ ভাঙ্গিয়ে দেওয়ার বা ভঙ্গ হইবার পরবর্তী 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ নিযুক্ত হইবেন এবং যে তারিখে সংসদ ভাঙ্গিয়া দেওয়া হয় বা ভঙ্গ হয় সেই তারিখ হইতে যে তারিখে প্রধান উপদেষ্টা নিযুক্ত হন সেই তারিখ পর্যন্ত মেয়াদে সংসদ ভাঙ্গিয়ে দেওয়ার বা ভঙ্গ হইবার অব্যবহিত পূর্বে দায়িত্ব পালনরত প্রধানমন্ত্রী ও তাহার মন্ত্রিসভা তাহাদের দায়িত্ব পালন করিতে থাকিবেন। অর্থাৎ এই যে 11 জন প্রধান উপদেষ্টা সহ আরও 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে, ওনারা দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত আগের মন্ত্রীরা দায়িত্ব পালন করতে থাকবেন। উপঅনুচ্ছেদ 3-এ বলা হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হইয়াছেন এবং যিনি এই অনুচ্ছেদের অধীন উপদেষ্টা নিযুক্ত হইবার যোগ্য তাহাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করিবেন। তবে শর্ত থাকে যে যদি উক্তরূপ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া না যায় বা তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মত হন, তাহা হইলে রাষ্ট্রপতি
বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগ করিবেন। অর্থাৎ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার কথা বলা হচ্ছে। 4 বলা হচ্ছে, যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া না যায় অথবা তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মত হন, তাহা হইলে রাষ্ট্রপতি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকগণের মধ্যে সর্বশেষে অবসরপ্রাপ্ত অনুরূপ বিচারকের অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। তখন আপিল বিভাগের বিচারকদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। 5 বলা হচ্ছে, যদি আপিল বিভাগের কোনো অবসরপ্রাপ্ত বিচারককে পাওয়া না যায় অথবা তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মত হন, তাহা হইলে রাষ্ট্রপতি যতদূর সম্ভব প্রধান রাজনৈতিক দলসমূহের সহিত আলোচনাক্রমে, অর্থাৎ কোনো বিচারপতি প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করতে রাজি হচ্ছেন না, তখন রাষ্ট্রপতি কি করবে, রাজনৈতিক দলসমূহের সহিত আলোচনাক্রমে বাংলাদেশের যে সকল নাগরিক এই অনুচ্ছেদের অধীনে উপদেষ্টা নিযুক্ত হইবার যোগ্য তাহাদের মধ্য হইতে প্রধান উপদেষ্টা নিয়োগ করিবেন। অর্থাৎ বিচারপতি বাদেও বাংলাদেশের যে কোনো নাগরিক যদি রাষ্ট্রপতি মনে করেন যে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য, তাহলে তাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। উপ অনুচ্ছেদ 6 বলা হচ্ছে, এই পরিচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, যদি 3, 4 এবং 5 দফাসমূহের বিধানাবলীকে কার্যকর করা না যায়, তাহা হইলে রাষ্ট্রপতি এই সংবিধানের অধীন তাহার স্বীয় দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন। এবং দেখা গেলো এখানেও পাওয়া যাচ্ছে না, কোনো যোগ্য নাগরিক প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যাচ্ছে না, তাহলে প্রেসিডেন্ট নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বাকি 10 জন উপদেষ্টা নিয়োগ দিবেন এবং সাবেক যে মন্ত্রিসভাটা ভেঙে দিবেন। 7 বলা হচ্ছে, রাষ্ট্রপতি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইবার যোগ্য। খতে 7 কয়টা? খতে বলা হচ্ছে, কোনো রাজনৈতিক দল বা অন্য অথবা কোনো রাজনৈতিক দলের সহিত যুক্ত বা অঙ্গীভূত কোনো সংগঠনের সদস্য নহেন। গতে বলা হচ্ছে, সংসদ সদস্যদের আসন্ন নির্বাচনে প্রার্থী নহেন এবং প্রার্থী হইবেন না মর্মে লিখিতভাবে সম্মত হইয়াছেন। ঘ 72 বৎসরের অধিক বয়স্ক নহেন, অর্থাৎ প্রেসিডেন্টের বয়স হবে সর্বোচ্চ 72 বছর। এইরূপ ব্যক্তিদের মধ্য হইতে উপদেষ্টা নিয়োগ করবেন। 72-এর কম বয়স্ক ব্যক্তিদের মধ্যে নিয়োগ করা হবে। এটা হলো আগের তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম ছিল। 8 বলা হচ্ছে, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী উপদেষ্টাগণের নিয়োগদান করিবেন। তাহলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ দিল এবং প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে উপদেষ্টা নিয়োগ দিবে। 9 বলা হচ্ছে, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বহস্তে লিখিত নিজের হাতে লেখা ও স্বাক্ষরযুক্ত পত্রযোগে প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। অর্থাৎ কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবর নিজের হাতে লেখা এবং স্বাক্ষরযুক্ত পত্র লিখলে ওনারা এভাবে পদত্যাগ করতে পারবেন। 10 বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা এই অনুচ্ছেদের অধীন উক্তরূপ নিয়োগের যোগ্যতা হারাইলে তিনি উক্ত পদে বহাল থাকিবেন না। যদি কোনো উপদেষ্টা তার এই যোগ্যতা হারায় তাহলে তিনি থাকতে পারবেন না, মানে তিনি যদি কোনো দলে যায় বা এই ধরনের কিছু। 11 বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং পারিশ্রমিক ও সুযোগ সুবিধা লাভ করিবেন। অর্থাৎ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সমস্ত সুযোগ সুবিধা লাভ করেন, একজন প্রধান উপদেষ্টা সকল ধরনের সুযোগ সুবিধা লাভ করবেন এবং উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা এবং পারিশ্রমিক ও সুযোগ সুবিধা লাভ, এবং উপদেষ্টারা একজন মন্ত্রীর পদমর্যাদা, পারিশ্রমিক, সুযোগ সুবিধা সব লাভ করবেন। 12 বলা হচ্ছে, নূতন সংসদ গঠিত হইবার পর প্রধানমন্ত্রী যে তারিখে তাহার পদের কার্যভার গ্রহণ করেন সেই তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। এখন এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন? একবার 18 মাসের অধিক ছিল। তো বলছে, প্রধানমন্ত্রী নতুন সংসদ গঠিত হইবার পর প্রধানমন্ত্রী যেদিন তার শপথ গ্রহণ করবেন বা পদের কার্যভার গ্রহণ করবেন সেদিন থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। তো এই হলো তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আরও কয়েকটা বিধান দেওয়া আছে। 58 ঘয়ে বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী, অর্থাৎ এই সরকার কি কি কাজ করবে। 1 বলা হচ্ছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইহার দায়িত্ব পালন করিবেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে, যেটা বর্তমানে চলছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিগণের সাহায্য ও সহায়তায় উক্তরূপ সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবেন
এবং এইরূপ কার্যাবলী সম্পাদনের প্রয়োজন ব্যতীত কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করিবেন না। অর্থাৎ একটা দেশ চালাতে, রাষ্ট্র চালাতে যে ধরনের কাজ সাহায্য সহযোগিতা দরকার, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সেই ধরনের সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু তারা কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবেন না, এটা তত্ত্বাবধায়ক সরকার করবে না। এই 58(2)-এ বলা হচ্ছে, উপনুচ্ছেদ 2-এ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সংসদ সদস্যগণের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেরূপ সাহায্য ও সহযোগিতার প্রয়োজন হইবে, নির্বাচন কমিশনকে সেই রূপ সকল সম্ভাব্য সাহায্য ও সহায়তা প্রদান করিবেন। নির্বাচনের জন্য যা সাহায্য লাগে সেটা করবেন। এবার 58(ই) বা উমতে বলা হচ্ছে, সার্টেন প্রভিশনস অব দ্য কনস্টিটিউশন টু রিমেইন ইনএফেক্টিভ। অর্থাৎ এই 58 উমতে বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকার চলা অবস্থায় সংবিধানের কতিপয় বিধানের অকার্যকরিতা, অর্থাৎ এই সংবিধানের 48(3), 141 ক-এর 1, 141 গ-এর 1 অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, 58 খ অনুচ্ছেদের 1 দফার মেয়াদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যকালে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বা তাহার প্রতিস্বাক্ষর গ্রহণের শেষে কার্যকরতার বিধানসমূহ অকার্যকর হইবে। এই হলো নির্বাহী বিভাগ সম্পর্কে আমরা প্রেসিডেন্ট নিয়ে পড়লাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং আগের যে তত্ত্বাবধায়ক সরকার সেটা নিয়ে পড়লাম। এবং এই নির্বাহী বিভাগেই একটা তৃতীয় একটা চ্যাপ্টার আছে, থার্ড চ্যাপ্টার আছে, এটাকে নাম হলো লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় শাসন। তো যেহেতু আমরা আলোচনা করছি নির্বাহী বিভাগ নিয়ে, তাহলে এটা শেষ করে দেই আমরা, আলোচনাটা একটু লম্বা হোক, তারপরে শেষ করি। এটা 59 নম্বরে অনুচ্ছেদে বলা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় শাসন। একে বলা হচ্ছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। 2-এ বলা হচ্ছে, এই সংবিধান ও অন্য কোনো আইন সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করিবেন, এই অনুচ্ছেদের 1 দফায় উল্লিখিত অনুরূপ প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক এককাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে। ক হলো প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, গ হলো জনশৃঙ্খলা রক্ষা, গ হলো জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, এটা। আর অনুচ্ছেদ 60-এ বলা হচ্ছে, স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা, এই লোকাল গভর্নমেন্টের ক্ষমতাটা কি। এই অনুচ্ছেদের 59 অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকরতা দানের উদ্দেশ্যে সংসদ আইনের দ্বারা উক্ত অনুচ্ছেদে উল্লেখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করিবার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করিবেন। এটা হলো স্থানীয় প্রশাসনের ক্ষমতা, যে তারা কর আরোপ করতে পারবে এবং বাজেট করতে পারবে। এই হলো নির্বাহী বিভাগের 3 নম্বর চ্যাপ্টার বা তৃতীয় পরিচ্ছেদ। আর একটা পরিচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 4, দ্য ডিফেন্স সার্ভিস বা প্রতিরক্ষা কর্মবিভাগ। অর্থাৎ প্রতিরক্ষা কর্মবিভাগও কিন্তু নির্বাহী বিভাগেরই একটি অংশ। আর্টিকেল 61-এ বলছে সুপ্রিম কমান্ড, এর বাংলা বলা হচ্ছে সর্বাধিনায়কতা। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে। অর্থাৎ 3 বাহিনীর সর্বাধিনায়কতা রাষ্ট্রপতি হবেন সর্বাধিনায়ক, এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত, ব্র্যাকেটে বলছে নিয়ন্ত্রিত হইবে, এবং যে মেয়াদে 58 খ অনুচ্ছেদের অধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকিবে, সেই মেয়াদে উক্ত আইন রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত হইবে, এটা। তারপরে 62-তে বলা হচ্ছে প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রভৃতি। একে বলা হচ্ছে, সংসদ আইনের দ্বারা নিম্নলিখিত বিষয়সমূহ নিয়ন্ত্রণ করিবেন। ক, বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ ও উক্ত কর্মবিভাগ সমূহের সংরক্ষিত অংশসমূহ গঠন ও রক্ষণাবেক্ষণ। খ, উক্ত কর্মবিভাগ সমূহে কমিশন মঞ্জুরি। গ, প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের নিয়োগদান ও তাহাদের বেতন ও ভাতা নির্ধারণ। এবং ঘ, উক্ত কর্মবিভাগ সমূহ ও সংরক্ষিত অংশসমূহ সংক্রান্ত শৃঙ্খলামূলক ও অন্যান্য বিষয়। আর 2-এ বলা হচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগের ভর্তির 2-এ বলা হচ্ছে,
সংসদ আইনের দ্বারা এই অনুচ্ছেদের 1 দফায় বর্ণিত বিষয়সমূহের জন্য বিধান না করা পর্যন্ত অনুরূপ যে সকল বিষয়ে প্রচলিত আইনের অধীন নহে রাষ্ট্রপতি আদেশের দ্বারা সেই সকল বিষয়ের জন্য বিধান করিতে পারিবেন। আর আর্টিকেল 63-তে এটা একটা ভয়ানক কথা, এটা নিয়ে কেউ আলোচনা করে না। আর্টিকেল 63-তে বলা হচ্ছে যুদ্ধ, অর্থাৎ সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করিবেন না, এই কথাটা বলা হচ্ছে। আর এর 5ম পরিচ্ছেদ বা চ্যাপ্টার 5-এ বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এটাও হলো নির্বাহী বিভাগের অংশ। এটাই তো 64-তে অ্যাটর্নি জেনারেল, এটাই হলো নির্বাহী বিভাগ সম্পর্কে শেষ। সবাই ভালো থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা একটি শিক্ষামূলক চ্যানেল। থ্যাংক ইউ সবাইকে।